ইন্টারঅ্যাক্টিভ যে মুডটা, এই মুডটাকে টেকনিক্যালি মানে লজিক্যালি ম্যাজিক তৈরি করার এক ধরনের গল্প কিন্তু এটার মধ্যে ছিল। মানে ম্যাজিকটা যে শুধু ম্যাজিক নয়, ম্যাজিক হচ্ছে স্ট্রঙ্গার লজিকের সঙ্গে, মানে স্ট্রেংথফুল লজিকটাই হচ্ছে বাইরে থেকে ম্যাজিকের মতো দেখা যায়। স্ট্রং লজিক যদি মানে যুক্তি যখন নিজে নিজেকে অতিক্রম করে তখন সেটা জাদু হয়, আমার ধারণা। মানে আমি একটা ইন্টারেস্টিং বিষয় বলি এখান থেকে। আপনি জানেন আপনারা কি মানে সচেতনভাবে করতেন না অবচেতনভাবে হয়ে গেছে, এই আপনার পারফর্মারদেরকে মানে অডিয়েন্সদেরকে ওয়েট করাচ্ছিলেন। মানে শিল্পকলা যে কাজটা হলো তখন হচ্ছে পারফর্মার আধ ঘন্টা, তারপর আবার সময় নিচ্ছেন 10 মিনিট, আবার 15 মিনিট। মানে আমি যেটা পড়ে পেলাম আর কি একজনের বর্ণনা থেকে, তো ওই যে দর্শকদের যে একটা অপেক্ষার যে এক্সাইটমেন্ট ছিল, আমার কাছে মনে হচ্ছে ওইখান থেকে পারফরমেন্সটা শুরু হয়ে গেছে। হ্যাঁ, মানে ওইখান থেকে পারফরমেন্স যে হচ্ছে মনে হয় হবে মনে হয়, তারপর হঠাৎ করে গিয়ে দেখলো যে একটা মানে অদ্ভুত একটা পরিবেশ। মানে আমরা প্রথমে হচ্ছে ওনাদেরকে মানসিকভাবে রেডি করছিলাম যে তারা একটা জায়গায় আসছে, এবং ওই যে যখন অপেক্ষা করছে তখন আমরা একটা ব্রিফিংও করেছিলাম যে আপনারা কোথায় যাচ্ছেন, কেন আপনার শুজটা অফ করতে, আমি তো জুতা খুলে ঢুকে হ্যাঁ, নাই, কেন। কস্টিউম পড়েছে। হ্যাঁ, আমরা একটা কস্টিউম দিয়েছি, মানে কেন যে আমরা বলার চেষ্টা করছি আপনি যে সার্ফেসে যাচ্ছেন সেটা এই জাতীয় গল্প। তো যেহেতু এখানে অনেক শহীদ আছেন, কোথায় কার লাশ আছেন আমরা জানি না, আমরা ধরে নিচ্ছি যে পুরো জায়গাতে যে কোনো জায়গায় শহীদরা থাকতে পারে, ওর লাশ থাকতে পারে। তো এই এই জায়গাটাকে সম্মান দেখিয়ে আমরা সুচটা অফ করি। আর এই রঙের যেন ঝামেলা না হয় সেই জন্যে আপনাদেরকে আমরা একটা পোশাক দেই যেটা আপনারা পরেন এখানে আসার দিন। এটা আমার নাটকের ডিজাইন হিসেবে কেউ নিয়েছে, কেউ ইমোশনালি নিয়েছে। আমরা আসলে চেষ্টা করছিলাম যে মানে যারা ইমোশনাল তাদেরকে ইমোশনালি ব্ল্যাকমেল করছিলাম হচ্ছে লজিকে পৌঁছানোর জন্য, আর যারা খুব লজিক্যাল মগজের তাদেরকে লজিক্যালি কনফিউজ করছিলাম ইমোশনে পৌঁছানোর জন্য। মানে এটা আমার এক ধরনের টেকনিক্যাল কনভিন্স করার গল্প কয় রকম। মানে এই যে যত মানুষগুলোর সাথে আমার ইন্টারাকশন হলো বা আমার এক্সপেরিয়েন্স হলো, যে মোটা দাগে দুই ধরনের মানুষ দেখতে পাওয়া যায়। কেউ কেউ বিশ্বাস করে, সে যুক্তি ছাড়া কিছু বিশ্বাস করে না। মজা আছে কথাটা, যে ও বিশ্বাস করে, এই মানুষটা বিশ্বাস করে যে আমি লজিক ছাড়া কিছু বিশ্বাস করি। আবার কেউ কেউ ইমোশনালি অনেক কিছু রিসিভ করে, অনেক সময় লজিকের ধার ধারে না। এবং মানুষের মগজেও এরকম অ্যাপ্রোচ হয়, দুই রকমই বোঝা যায় মানুষকে দেখে, বোঝা যায় যে ও একটু ইমোশনাল আর ও হচ্ছে একটু লজিক্যাল। তো যার লজিকটা হাই দিনের শেষে ও তো বিশ্বাস করে। আমার কিছু না আমার কিছু বিশ্বাস পয়েন্টটা করে। হচ্ছে যে বিশ্বাসী, কারণ সে বিশ্বাস করে যে সে যুক্তি ছাড়া কিছু বিশ্বাস করে না। মানে অঙ্কটা কি, অঙ্কের ইয়েটা কি, ইফ এক্স ইকুয়াল টু 1, ইফ তাহলে এই হবে। কিন্তু আমি যে ওয়ানটাকে ধরছি সেটাও তো ইফ, এটা তো একটা ম্যাজিক। ম্যাজিককে টেনে আমি লজিক তৈরি করেছি, কিন্তু সেই লজিকটা এতই সত্যের কাছাকাছি যে ওই যে আমরা ফোনে কথা বলতে পারছি, বিমান ল্যান্ড করে ফেলছে অটো পাইলটে, বা এই যে আমরা টেলিভিশন দেখছি, টেলিভিশনের ওই ওই ছবিটা এক জায়গা থেকে আরেক জায়গায় পাঠানো, এটা চারটাখানি ব্যাপার না। মানে আমরা আমাদের প্রত্যেক প্রাত্যহিক জীবনযাপনে এই সময় মানুষের জন্য হয়তো এটা এটা মানে চিন্তারই বাইরের গল্প। মানে এটা যে চিন্তা করতে হবে এর ও কখনোই সময় নেই, মানে ওইটা ভাবছেই না, ওর মাথায় নাই। কিন্তু এই যে একটা জায়গা থেকে আরেকটা জায়গায় ছবি এবং সরাসরি ছবি, মানে লাইভ একটা প্রোগ্রাম হচ্ছে ওইখানে, মানে ঢাকায় হচ্ছে, আমরা নিউ ইয়র্কে বসে দেখলাম একই সাথে। স্থানীয় সময়ের পার্থক্য হলো, কিন্তু আমরা তো ওই সময় দেখছি। এই যে গল্পটা জানালাম, তো এইটা চারটেখানি কথা না বিজ্ঞান।
এটা আমাদের একটা অন্য গল্প। আমার কাছে মনে হয়েছিল যে ম্যাজিকটা, মানুষ ম্যাজিক পছন্দ করে। ধরো এই যে বিবাহিত সম্পর্ক বা বন্ধুত্বের সম্পর্ক, যখন বিবাহিত সম্পর্ক অ্যারেঞ্জ হোক আর লাভ ম্যারেজ, একসাথে বছরের সত্যি কথা শুরু করে দুইটা মানুষ দুই রকম ভাবে বেড়ে ওঠে, দুই ধরনের মেন্টালিটি, দুই ধরনের পার্সোনালিটি, দুই ধরনের বিশ্বাস, দুই ধরনের আস্থা ভাবনা। এই দুইজন মানুষ কোনো রকমের দ্বন্দ্ব ছাড়াই একসাথে বাস করছে, এইটা কি লজিক্যাল লাগে? আমার কাছে লাগে এটা ম্যাজিক। এটা হচ্ছে এক ধরনের হ্যাঁ ম্যাজিক্যাল। এটা আসলে ম্যাজিক। লজিক্যালি এটাকে প্রুভ করা কখনোই সম্ভব না যে দুইটা টেস্টের দুই মানুষ, আবার একজন নারী একজন পুরুষ, একসাথে বাস করছে, ম্যাজিকটা কোথায়? বা যে কোনো ধর্মে ম্যাজিক্যাল কিছু জায়গার গল্পের মধ্যে ম্যাজিক আছে। ইব্রাহিম আলাইহিস সালামের গলার উপর ছুরি চালায় দেওয়া হলো, পরে দেখা গেল যে উঠে আছে বা দুনিয়া হয়ে আছে। এই যে কাট্টু চেঞ্জ বা দুলদুলে করে চলে গেছে ইসলামিক মিথে বলছে, আবার হিন্দু মিথে এই যে যুদ্ধ হচ্ছে বা মহাভারতের যখন গল্প বা রামায়ণের রামের গল্প, রাবণের 10 মাথার গল্প, দুর্গার 10 হাতের গল্প, এগুলো লজিক্যাল কোন দিক থেকে? ফিলোসফিক্যাল আন্ডারস্ট্যান্ডিং এ যায়। তো আমার কাছে লাগছিল যে আমার কয়েকটা প্রবণতা আছে আমার। একটা হচ্ছে যে থিয়েটার পাওয়ারফুল ব্যাপার, আমি ছোটবেলা থেকে শিখছি, তখন থিয়েটার প্র্যাকটিস কতটা পাওয়ারফুল এটা দেখে নেওয়ার একটা ইচ্ছা আমার আগাগোড়াই আছে, আসলে কতটা পাওয়ারফুল। এবং থিয়েটারের মানুষরা বলছেন যে, যারা থিয়েটারের গুরু মানুষ, গুরুজনরা বলছেন যে কম্পোজিট আর্টের হীন মাধ্যম নাই যে এই জায়গায় আসতে পারে না। তো ওইটা সংযোজন বিয়োজন করে দেখারও একটা প্রবণতা আমার ভিতরে কাজ করে, যেটা আমি আমার ফটোগ্রাফির এক্সিবিশনেও বলেছি যে আমার এই যে ফটোগ্রাফির লাইট পেইন্টিং, এই গল্পটা করতে যাওয়ার পেছনেরও কারণ হচ্ছে যে যে ফর্মে আমরা চিনি সেই ফর্মটা থেকে একটু আলাদা করে আরো কিছু সংযোজন বিয়োজন করে দেখা যে এটার সাথে এটা ম্যাচ করে বা পাওয়ার, ওই যে পাওয়ার খোঁজার গল্প আছে, থিয়েটার পাওয়ারটা কতটা, থিয়েটার কতটা পাওয়ারফুল এইগুলো। আর আমার কাছে মনে হয়েছিল যে আমি একটা ওই যুদ্ধপুরাণ লেখার শুরুতে বোধহয় ওই ইয়েটাও লিখেছিলাম, মানুষের মস্তিষ্কে সহজাত দৃশ্যায়নের যে প্রবণতা, এটা থিয়েটার আমার কাছে লাগে। কারণ দেখা দৃষ্টিভঙ্গি ভিন্ন হতে পারে। হ্যাঁ, যাই হোক, ওই এডিট আর শিল্প এমন একটা জায়গা যে হয় নাই বলে তো কোনো গল্প নাই। তাই খুব মশাই হ্যাঁ, মশা ছাড়া কিভাবে মানে এত আল্লাহ তো আমাদের জীবনে হয় নাই যে আমরা এই আল্লাহটা একটা অদ্ভুত জায়গায় বসে করলাম। সেটা আমাকে একটু সম্ভোগ আর উপভোগটা একটু বুঝান তো। আমার কাছে লাগে যে জ্ঞানেন্দ্রিয় যেহেতু 5টা, চক্ষু কর্ণ নাসিকা জিহ্বা ত্বক, এর বাইরে আসলে জ্ঞান হয় না। আমি ভারতবর্ষিয়ান ফিলসফিরা আগে বায়াস ছিলাম, এখন কনভিন্স। মানে আমি হচ্ছে আগে ছিলাম হচ্ছে তোমার কি বলে
ইনস্পায়ার্ড, অনেক আগে ইনস্পায়ার্ড, এখন আমি ফায়ার অ্যান্ড কনভিন্সড। যে আমি মনে করি যে আমার পড়াশোনার কারণে আমি দর্শন আমার একটা বিষয় ছিল, ওইটা আমি খুব মনোযোগ দিয়েই পড়েছি। কিন্তু আমি দেখলাম আমাদেরকে শুরুতে ব্যাচেলরে যখন পড়ানো হচ্ছে, দর্শন কি, দর্শনের চিন্তা কি, হ্যাঁ হ্যাঁ, এইগুলোই বেশি মানে পরীক্ষার যা আসবে আর কি, হ্যাঁ। টেকনিক্যাল সাইডটা বলছে, কিন্তু দর্শনের ভিতরে ডুবে যাওয়ার যে গল্প সেটা হচ্ছিল। আর আমি অনার্স যেহেতু নেই, কিন্তু আমার একটা ইয়ে ছিল যে এর ভিতরে আসলাম একটু দর্শন বোঝার জন্য, পড়ার জন্য। এবং এইটার পেছনের কারণ হচ্ছে যে ছোটবেলায় যখন বই কেনার মানে অর্থ যেগুলো পাওয়া যেত, বিভিন্ন পূজা পার্বণ বা ঈদ উৎসব যাই হতো, ফেস্টিভ্যালে আমাদের কাছে টাকা পয়সা থাকতো সাধারণত চলমান জীবনের থেকে একটু বেশি, বা কোনো অকেশন। তো বই কেনার টাকা হিসেবে আমার কাছে উপন্যাস সবসময় লস। তার কারণটা হচ্ছে যে খুব সোজা, যে আমরা আমাদের প্রশ্নপত্রে তখন ওই ছোটবেলায় ওই 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 প্রশ্নগুলো হতো স্কুলে, এখন এখানে আমি যাই না। সেটা হচ্ছে ভাব সম্প্রসারণ এখনো আছে আর হচ্ছে সারমর্ম লেখা। তো সারমর্ম লিখতে গেলে সবসময় উপন্যাসের একটা বড় লাইন থাকতো, কয়েক প্যারা থাকতো, বা এক প্যারা মিনিমাম, 2 প্যারা থাকতো। ওই প্যারাটাকে ছোট করে বলা, আবার থাকতো কবিতার থেকে 2 লাইন আসলো বা যে কোনো উদ্ধৃতি আসলো, ওইটাকে বড় করে লেখা। তো আমি দেখেছি সবসময় ওই ছোট কথাটার অনেক কথা থাকে, আর এই ধরনের কথাটা ওই ফিলসফি বা ফিলসফিক্যাল পোয়েট্রির মধ্যেই পাওয়া যায়, কবিতার মধ্যে পাওয়া যায়। ফলে হচ্ছে কি আমি কবিতার বই কিনতাম, আমার কাছে ওইটা বেশ লাভজনক। যে এখানে যদি 50টা কবিতা থাকে, তাহলে 50টা আলাদা উপন্যাস আছে বা ছোট গল্প আছে। আর একটা উপন্যাস, একটাই গল্প, এতক্ষণ ধরে পড়াও আমার কাছে অস্থির লাগে। এটা কুইক লার্নিং এর পদ্ধতিও একটা কাজ করে, যে কারণে আমার কবিতা পড়া হয়েছে বেশি, ফিলসফি পড়া হয়েছে বেশি, উপন্যাস কম। যে কারণে আমার ওই যে চিন্তার প্রবণতা আবার একটু ভিন্ন। আপনার দৃষ্টি এই আমার কাছে মনে হয় যে ওই কারণে আপনার দেখার দৃষ্টিটা ভিন্ন। মানে আপনি ছবি যে ফটোগ্রাফি যেগুলো করেন খুব নর্মাল একটা বিষয়, কিন্তু এটা একটা abnormally approach হয়। কিন্তু আপনি এমনভাবে করেন যে মানুষজন ভাবেও নাই যে এটা এমন হতে পারে। আমার কাছে মনে হয় যে এটা এরকম হতে পারে। হ্যাঁ, এইটার পেছনের কারণ হচ্ছে রোমান্টিসিজম। আমার ভিতরে একটু রোমান্টিসিজম কাজ করে, যে ওই যে প্রবণতা যে কতটা পাওয়ার, তো পাওয়ারের যত মালা গাঁথা যায় আর কি। মানে আমি তো পাওয়ারের সীমা দেখতে চাচ্ছি, পাওয়ার তো সীমিত না, পাওয়ার তো অসীম। এখন আমার সক্ষমতা দিয়ে আমি যতটুকু পারি ওইটুকু নির্ণয় করতে পারছি, তার মানে যে অতটুকুই নট রিয়ালি, পাওয়ার আরো অনেক বেশি। এইটা বুঝেছি হচ্ছে ওইটা বুঝতে গিয়ে যে পাওয়ার কতটা। এবং ওই যে ছবিটা তুলি সেইটা আমি কেন, আমার কাছে মনে হলো যে এই সেম সেম কাহিনী। আচ্ছা, শিল্প তো জানি যে শিল্প একটা বিষয়, শিল্পের সাথে আছি, শিল্পের প্রেমে পড়েই আছে। শিল্প কি, কার প্রেমে পড়ে আছে? আমার কাছে আর্ট কি আসলে, এটা ভাবতে গিয়ে আমার মনে হলো যে আর্ট হচ্ছে beyond experience of anything which is beyond, মানে কিরকম যে আমার ভাবনাতীত, অভিজ্ঞতাতীত। তখন হচ্ছে আচ্ছা কতটুকু বিয়ন্ড, এটা কি চিন্তার অতীত হতে আছে, আপনার অতীত, নাকি অভ্যাসের অতীত, নাকি অনুমানের অতীত, নাকি বস্তুর যদি হয়, বস্তুর যে গঠন, এই গঠনেরও অতীত কিনা? তো এই প্রশ্ন হতে হতে মনে হলো সব কিছুর অতীত। ইজ ইট পসিবল সব কিছুর অতীত কোনো ঘটনা ঘটতে পারে? তখন কিছু কিছু এক্সপেরিয়েন্স লাইফে দেখলাম যে না, এটা হয়। মানে ধরো আমার জীবনে অনেকগুলো এই ধরনের অদ্ভুত অদ্ভুত ঘটনা। ধর যে তুই সাইকেলই চালাস,
সাইকেল চালাতে গিয়ে তুই হঠাৎ দেখলি সামনে এমন একটা জিনিস আছে তুই অ্যাক্সিডেন্ট করতে হবে, কিন্তু তুই তোর এই যত রকমের ইয়ে আছে ওটা তুই হঠাৎ কোনো একটা ইয়েতে বেঁচে গেছিস, তখন মনে হয় যে আল্লাহ বাঁচাই দিচ্ছে বা প্রকৃতি আমাকে সেভ করে, থ্যাংকস গড, আমার তাতে কোনো সমস্যা নেই। কিন্তু এই যে ঘটনাটা ঘটলো ওর টেকনিক্যাল তো কিছু কারণ আছে, অবশ্যই। সেই কারণটা কি? সেটা হচ্ছে যে এই যে এতদিন সাইকেল চালানোর তোর যে অভিজ্ঞতা, তোর যে মনস্কতা, তোর যে এর সাথে ইনভলভমেন্টসটা তোকে সেভ করার জন্য টেকনিক্যালি এবং ইমোশনালি ফিলসফিক্যালি সব রকমই হেল্প করে দিয়েছে, যেটা তুই এর আগে কখনোই প্রয়োগ করিস না বা প্রয়োগের ইচ্ছাই ছিল না। মানে এমন একটা মিরাকেলি ঘটলো যে মনে হলো না এটা আসলে মিরাকেলি ঘটেছে আমার life এ। কিন্তু আলটিমেটলি তুমি তো একটা টেকনিক্যাল একটা ইয়েকে স্টাফকে চালাচ্ছ, ওর সম্পর্কে আমি জানি, হ্যাঁ, এবং সেও তোমার আমার সম্পর্কে তো জানে। জানি। এই প্রশ্নটা কিন্তু খুব অন্য হয়ে যায়। আমি আরো সহজে বলি, ধর যে একটা স্যার, ভাই লাইটার দেন, স্যারের কাছে ওই সাইকেলের ব্যাপার সাথে হ্যাঁ, আমরা- ধরো একজন মানুষ ইট টানে মাথায়, ও এক ধরনের হিরোইজম আছে, সে 10টা ইট টানে, হুম, এই জন্য লিভার হিসেবে একটা বেশ সুনামও আছে। সুনাম আছে, গর্ববোধ করে। হ্যাঁ, এবং সে গর্বিত, এবং তার মাসল টাসল একটু অন্য, টল অর সামথিং লাইক দ্যাট, লাইক হিরো, এবং সে এটা ফিল করে। মানে এই ধরনের একটা রোমান্টিসিজমের মধ্যে সে বাস করে। সে তার স্কিল শো করার জন্যে একদিন ধরো সে হঠাৎ করে নিজের অজান্তেই ও স্কিল বাড়ানোর প্র্যাকটিস করতে করতে 20টা নিয়ে ফেলছে। 20টা ইট প্রথম যেদিন সে নিল, ওইটা তার জন্য কিন্তু বিয়ন্ড ছিল। হ্যাঁ, অবশ্যই। কিন্তু পরের দিন আবার যখন ওই 20টা নিল, তখন ওইটা স্কিল, তখন আর ওর আর্ট নাই। আর আর্ট হচ্ছে একদম ফার্স্ট টাইম খুব ভার্জিন একটা জিনিস ঘটবে যখন। এবং তোর কোনো লেখা তোর কাছে যখন মনে হবে ও মাই গড বাই মি, ও মাই গড, ওইটা তোর আর্ট আসলে। আর যেটা এটা মনে হয় না, ওটা স্কিল। আচ্ছা, মোটামুটি মনে হয় বলো, মানে অনেকদিন আগে লেখা হঠাৎ করে পড়ার সময় আসলে কি আমি লিখছি? না না, যদি তোর যে মনস্তত্ব, তোর ওই মুহূর্তের যে বাস্তবতা বা তোর ওই মুহূর্তের যে সক্ষমতা সাইকোলজিক্যাল, ওইটার থেকে যখন বেটার লাগছে, এটা art। অবাক হচ্ছিস কিনা। হুম। আর্ট কি করে, মানে মানে আমাদের মগজ আবার মেটাফিজিক্যাল টার্মস বা অস্তিত্ব দুই রকম। একটা হচ্ছে ভাবনাজাত অস্তিত্ব, হুম। সেটা কিন্তু স্ট্রাকচারাল ফর্ম আছে। চিন্তা বা ভাবনা, চিন্তা এবং ভাবনার মধ্যে পার্থক্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আমি কিন্তু বলতে গেছি তোকে, প্রথমে হচ্ছে যেখান থেকে কথা শুরু করেছিলাম সেটা হচ্ছে সম্ভোগ আর উপভোগের পার্থক্য। সেইটা একটু শর্ট করে, ওই এক্সাম্পলে এত দূর চলে গেলাম, ওটা আরো অন্য জিনিস চলে আসছে, তো এটা শর্ট করে বলি। সেটা হচ্ছে যে জ্ঞানেন্দ্রিয় 5টা, এই 5টা জ্ঞানেন্দ্রিয় এক বা তার অধিক ইন্দ্রিয় গ্রাহ্যতার অনুপস্থিতি থাকে যেই সব অ্যাক্টগুলোর মধ্যে লাইফে, সেইগুলো হচ্ছে উপভোগের আওতায় পড়ে। অর্থাৎ এই 5টা ইন্দ্রিয়ের এক বা তার অধিক ইন্দ্রিয় গ্রাহ্যতার অনুপস্থিতি আছে যেই সব অ্যাক্টগুলোর মধ্যে প্রাত্যহিক জীবন, ওগুলো সব উপভোগের মধ্যে পড়ে। আর সম্ভোগ হচ্ছে সেই অ্যাক্ট যার মধ্যে এই পাঁচটা ইনভলভমেন্ট। 5টা জ্ঞানেন্দ্রিয় একসাথে মার্জড বা একে অপরের পরিপূরক, যেই সব অ্যাক্টগুলোর মধ্যে
সেই একটাকে আমি মনে করছি এটা সম্ভবের তালিকায় পড়ে। সেই ক্ষেত্রে সম্ভবের তালিকায় দুইটা জিনিস পড়ে, একটা হচ্ছে ফুড আর একটা সেক্স। এখন ফুড একটা জায়গায় এসে ঝামেলায় পড়ে যায় আমার মনস্তত্ত্বের, আমার যে বিশ্লেষণ, আমার যে রিসার্চ যেটা করে দেখলাম যে খোরা যুক্তি হচ্ছে যে বিভিন্ন জাতিগোষ্ঠীর লাইফস্টাইলের তারতম্যের কারণে, অর্থাৎ জীবন আচরণের তারতম্যের কারণে ফুড টেকিং অর সামথিং লাইক দ্যাট, এই জাতীয় যত অভ্যাসগুলো আছে তার ভিতরে খাবার নিয়ে কথা হচ্ছে কি কোনো কোনো সোসাইটি হাত দিয়ে টাচই করে না, কাঠি দিয়ে খেয়ে ফেলবে। তো এইগুলো একটা খোরা যুক্তিতে ছিল, কিন্তু ভেরি রিসেন্ট একটা জিনিস যেটা হচ্ছে যে স্যালাইন, যখন তুমি অসুস্থ হাসপাতালের বেডে বা তোমার ডায়রিয়া হয়েছে, তোমাকে যে স্যালাইনটা দেওয়া হয় এটা তোমার ফুড সাপ্লিমেন্ট, কিন্তু তোমার কোনো ইন্দ্রিয়কে টাচ করে না স্কিন ছাড়া। তাহলে ওইটা কি তখন সম্ভোগের আওতায় থাকে কি? যেহেতু এটা ফুড, তো ফুডটা সমালোচনার ঊর্ধ্বে নাই, কিন্তু সেক্স নিয়ে কারো কোনো দ্বিধা নাই। এবং বাংলা সাহিত্যে সেক্সের, বাংলা তো কাম বা ইন্টারকোর্সকে সম্ভোগ বলা হয়, সহবাসকে সম্ভোগ বলা হয়, কারণ যেহেতু আর নাই উদাহরণ, সেই জন্য সরাসরি সে শব্দ হিসেবে স্থান পেয়ে যায়। এই ধরনের একটা নাটক আমার চোখে পড়েছে, দ্যাটস ওয়াই আমি এভাবে বলছি। এখন আমরা যে থিয়েটারগুলো করি সবই তো আসলে উপভোগের আওতায় পড়ে। নাটক টাচ করা যায়, নাটক খাওয়া যায়, নাটকের গন্ধ পাওয়া যায়, নাটক ছুঁয়ে দেখা যায়। এই পাঁচটা ইন্দ্রিয় একসাথে করার একটা অদ্ভুত প্রবণতা কাজ করেছিল আমার এই যুদ্ধপুরের নাটক। দ্যাটস ওয়াই ডিজাইনটাকে আমি ভেবেছিলাম অন্যভাবে। এবং আমার কাছে আরেকটা মনে হয়েছিল যে এই যে গণহত্যা, এটা একটা দুঃখের গল্প। এবং মজার ব্যাপার, এই নাটকটা করতে গিয়ে আমার মনে হলো যে যে কোনো খারাপ অবস্থাকেও যদি আমি সুন্দর করে বলতে জানি, তখন ওই খারাপ অবস্থাটা অত খারাপ আর না। যেমন আমার এই যুদ্ধ পূরণ করার পর আমার মনে হয়েছিল যে আমরা নিশ্চয়ই এই ধরনের নাটকের জন্ম দিতে পেরেছি এই কারণে আমাদের অঞ্চলে এইরকম একটা ইনসিডেন্ট ঘটেছিল, তাছাড়া এই আইডিয়া তো আমাদের মাথায় আসতো না। তার মানে হচ্ছে যে এই যে এত জাতিগোষ্ঠী তাদের যে মূল্য দিল, ওর মূল্যের মূল্যায়ন হিসেবেও এইটা একটা আইডিয়া মূল্যায়িত হলো পরের জেনারেশনের কাছে, যে না এইটাকে একটা পজিটিভ ফিল থেকে এইটাকে যদি আর্ট বানায় ফেলা যায়, তাহলে আমরা কিন্তু আবার সেই ক্ষেত্রে এই সারফেসের জন্য আমরা একটু ধনবান হই, যেটা যেটা আমাদের জন্য ইয়ে ছিল, অসহায় ভাব, সেটাকে একটা শক্তিতে রূপ নিয়ে আসবে, এটাও একটা ফিলিং ছিল। আবার অনুভব করানোর একটা গল্প ছিল, ইনফরমেশন না, শুধু ইনফরমেশনকে অনুভব করা, ভেতরে ঢুকানো আর কি। ভেতরে যাক আর না যাক, আমি তো ফিল করাতে গেলে তো ইন্দ্রিয়ের উপস্থিতি লাগছে। মানে ভয় অন্তস্থ অত আর ভয় না, ওটা একটা ভয়ের সাইন। হ্যাঁ, ওই ভয় শব্দটা উচ্চারিত হলে ভয় সম্পর্কে আমার যত ধারণা, আমার অভিজ্ঞতা, সব কিছুর একটা স্মৃতি মিলে ওর একটা ইউনিক ফিল আছে, আমি সেটা আমার ভিতরে চালু হয়ে যায়, তখন আমি বুঝি যে ভয় এরকম ভয়ের দিকে। মানে মানি আর কারেন্সির মতো গল্প, কিন্তু আমার কাছে পড়েই মনে হচ্ছিল যে আমি ওই পারফরমেন্সের ভিতরে একটা ভাই খুব ভালো লেগেছে, আপনাকে দিয়েছেন ভাইয়ের নামটা ভুলে গেছি আমি, মানে অদ্ভুত রকমের যে আমি মনে হয় এটা দেখছি। হ্যাঁ, তাই তো করেছে। এবং আমি জাস্ট পড়ছিলাম, মনে হচ্ছে পারফরমেন্সের ভিতরে আমি আছি।
আমি তখন আপনাকে এসএমএস করে দেবো, ভাই এটা বন্ধ না, এটা মানে এটা করা উচিত, অনেকবার করা উচিত, সারা বাংলাদেশে করা উচিত। এবং জামিল আহমেদ আমাকে যেটা বলেছেন ওইটাই আমি অ্যাওয়ার্ডেড হয়ে গেছি। কেননা আমি মনে করি সৈয়দ জামিল আহমেদ হচ্ছে আমাদের সময়ে মুরব্বীদের মধ্যে সেই মুরব্বীজন যিনি আসলে খুব সূক্ষ্মভাবে থিয়েটারকে দেখতে পেরেছেন এবং উনি খুবই প্রফেশনাল। এবং ওর আমাকে যেদিন প্রথম ডাকলেন, ওনার শিডিউল পাওয়াই তো মুশকিল, আমার মতো গরুকে তো খুব কঠিন। কিন্তু ঘটনা ছিল উল্টা, ওনার স্টুডেন্ট আমাকে বলছেন স্যার তোমাকে দেখা করতে বলেছে, নাম্বার দিয়েছে, কথা বলতে। সেটা তো আমার জন্য সৌভাগ্য। আমি তখন আজকে রাত হয়ে গেছে, তুমি কিনে আসো। আমার অবস্থা হচ্ছে দিন হয় না কেন, বুঝছো না? আমার জন্য তো একটা অন্যরকম ব্যাপার, সৌভাগ্যের ব্যাপার। তো যথারীতি দিন হইল, আমি তাকে ফোন দিলাম। উনি বললেন যে হ্যাঁ বলুন, আপনি আপনার কি কালকে বা পরশু দিন সময় হবে? না কালকেই হবে, কখন? এখন বলে এখনই উনি একটা টাইম বললেন, আমি গেলাম। বললি কি আমরা একটু কথা বলবো। মজার ব্যাপার, প্রথম দিন কি আমরা 2.5 থেকে 3 ঘন্টা কথা বললাম। এবং ওই সপ্তাহে আবার বসলাম, তারপরের সপ্তাহে আবার বসলাম। এবং আমার কিছু থিয়েটার প্র্যাকটিশনার ফেলোজরা, বড় ভাই ব্রাদার, ওরা আমাকে ফোন দিয়ে বলছে, এই জামিল স্যারের সাথে আপনি এতক্ষণ কি আলাপ করছেন? উনি তো আধা ঘন্টার বেশি কাছে কথাই বলেন না। মানে এই যে ব্যাপারটা ছিল, এবং আমার কি মনে হচ্ছিল জানো, আমি প্রথম আমার মনে হলো যে কাজটা করে আমি আসলে কি ঝামেলাই করে ফেলছি। মানে এখন আমি ওনার যে প্রশ্ন একদম রিমান্ডে নেওয়ার মতো প্রশ্ন করছে, কথা বলেই মানে একদম রিমান্ড, আপনি এটা কেন করেছেন, কি ভেবে করেছেন। মানে উনি আমাকে ওর যে একাডেমিক যে ইস্যুসগুলো, প্রশ্নগুলো একদম ওইগুলো ধরে ধরে করছে, যে এইটা আপনি কেন করলেন, কি ভেবে করলেন, আর এইটা আসলে কোন পর্যায়ে আছে বলে আপনি। এবং সে আমাকে কিছু তথ্য দিচ্ছে, এটা এই ধারার মধ্যে ফেললেন, এটা কি জেনে করেছেন? মানে আমি এইটুকু জেনে করেছি, আমি জানি না যে এটার আর কি। না ঠিক আছে, এটা ঠিক আছে, এটুকু জানলেই হয়। মানে এইরকম কিছু প্রশ্নের উত্তর দিতে দিতে আমার না প্রথম ঘন্টা তো আমি একদম ঘেমে যাচ্ছি যে আচ্ছা, মানে আমি যে ওনার প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আমি যে রেডি তা তো না। কারণ আমার প্রথম ঝামেলা হচ্ছে, আমি যখন রবীন্দ্র ভারতীতে ভর্তি হতে গেলাম, সম্ভব আমি চান্স পেলাম, আমার ইচ্ছা ছিল ওটা ম্যাথমেটিক্সে পড়া। তারপরে নিফায় ভর্তি হলাম, যাই হোক ওখানে ক্লাস হলো না ঠিক মতো। যোগেশদার কাছে গেলাম, সেও নিল না, কারণ তার ক্লাসের টাইম হয়ে গেছে। আমি ওখানে থাকার আর কোনো কারণ খুঁজে পাচ্ছিলাম না, চলে আসছি। কিন্তু আমি যেহেতু একাডেমিক ফেলো না, আমার ভেতরে তো ওই হীনমন্যতা কাজ করছে। আর আমি কার সঙ্গে কথা বলছি? সৈয়দ জামিল আহমেদ হচ্ছে ঢাকা ইউনিভার্সিটির ড্রামা অ্যান্ড ড্রামাটিক্স ডিপার্টমেন্টের জন্মের সময়ের পেজে হচ্ছে উনি চেয়ারম্যান। মানে ওনার হাত ধরে ঢাকা ইউনিভার্সিটির ড্রামা অ্যান্ড ড্রামাটিক্স ডিপার্টমেন্ট তৈরি হয়, যার উনি চেয়ারম্যান থাকেন, ফার্স্ট চেয়ারম্যান। এরকম একজন মানুষ, সে আমাকে শুধু এনএসডিএম এক্স্যাক্টলি, তো সে আমাকে তার পার্সপেক্টিভ থেকে, একাডেমিক পার্সপেক্টিভ থেকে প্রশ্ন করছে। সেটার উত্তর দেওয়ার জন্য তো আমার মতো বলুন 3বার পানি খেতে হচ্ছে, স্বাভাবিক। এবং অপরাধ হয়ে যায় কিনা সেটার একটা ব্যাপার আছে, কারণ ওনার সম্পর্কে যারা জানে তারা ঠিকই জানে যে ওনার সাথে কথা বলার ঝামেলাটা হচ্ছে, বা অ্যাডভান্টেজ হচ্ছে দুইটাই একই সাথে। কথা যদি একই কথা 2বার রিপিট করে ফেলি, তাহলে উনি সঙ্গে সঙ্গে বলবেন আপনার কথা শেষ হয়ে গেছে, আপনার সময় নষ্ট করার দরকার নেই, আমারও সময় নষ্ট করার দরকার নেই, এটা বলে আপনাকে বিদায় করবেন। আচ্ছা, এই হচ্ছে উনি। তো একটা কথা যেন ঘুরে না আসে, সেম প্রশ্নই না হয়ে যায়, সেম উত্তরটা না হয়, এদিকে খেয়াল রাখতে হচ্ছে। মানে ধর তুই আগ্রহ করে বলতে গেছিস স্যার আপনার কি কিছু আমার কিছু জানার আছে, হ্যাঁ প্রশ্ন করেন।
তো প্রশ্ন যখন করতে করতে তোর এক পর্যায়ে যখন প্রায় কাছাকাছি প্রশ্ন করে ফেলবি বা একই প্রশ্ন তুই করে ফেলবি বুঝতে পারিস না, মানে সঙ্গে সঙ্গে বলবেন এই হিরো আপনার কথা বলতে শেষ হয়ে গেছে। আর আরেকটা জিনিস সবচেয়ে মজার জিনিস আমার কাছে শিখেছে, সেটা হচ্ছে যে ধর আমি ওনাকে একটা কথা বললাম, ঠিক অন্য কথায় যখন আবার যাচ্ছি সঙ্গে সঙ্গে উনি থামাবে, দাঁড়ান বলুন, এই যে এতক্ষণ যে কথাগুলো বললেন সেই কথা থেকে আমি এইটা বুঝেছি, ইজ ইট ওকে না, আপনি কি বলতে চাইলেন সেটাকে আমি বুঝতে পেরেছি, আমি এই 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 বুঝেছি, আর কোনো কিছু ইনফরমেশন ছিল? আমি বলেছি যে না, কিন্তু ব্যাপারটা আমি এইভাবে বলতে চেয়েছিলাম, এই কারণে বলতে চেয়েছিলাম। হ্যাঁ সেটা ঠিক আছে, okay, সেটাও বুঝেছি। আর কিছু আমি না পাচ্ছি